অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন শামীম ওসমান। গত রাতে শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হলে সমালোচনার মুখে পড়ে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। উত্তর 24 পরগনা জেলার জামদানি এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আদালতে নেওয়া হলে 14 দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বারাসাত জেলা আদালত। পশ্চিমবঙ্গ পুলিশ জানায় ভুয়া নথি তৈরি করে ভারতে বসবাস করছিলেন তিনি। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পশ্চিমবঙ্গের জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমাদের তারিক সাহেবকে দেখা যায় পুলিশ বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগ সহ্যকরণ করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বদলে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতেই কিন্তু গ্রেপ্তার হয়েছে শামীম ওসমান। হঠাৎ শামীম ওসমান ভারতে কি করতে গিয়েছিলেন এবং এমন কি করেছে যে ভারতে তাকে গ্রেপ্তার করা হলো। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতের 7 সিস্টার কিন্তু দখল করতে ফেলেছে বাংলাদেশ। চীন কিন্তু 60 কিলোমিটার অলরেডি দখল করে ফেলেছে এবং আরও সব কিছু দখল করার পরিকল্পনা করছে। নরেন্দ্র মোদী এখন হাহাকার করছে এবং কান্নায় ভেঙে পড়েছে, বাংলাদেশের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বেশ কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন শামীম ওসমান। গত রাতে শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হলে সমালোচনার মুখে পড়ে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা। কিভাবে অবৈধভাবে ভারতে অবস্থান করছেন শামীম ওসমান, এই নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। পরবর্তী নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ভারতের দিল্লি পুলিশের কাছে অবস্থান করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালায় তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়ে ছিল আলোচনা সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যকে। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারে দেখা যায়। সেখানে ভারতীয় এক ছাত্র ছবি তুলে ভাইরাল হলে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ। আমাদের তারিক সাহেবকে দেখা যায় পুলিশ বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগ সহ্যকরণ করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বদলে যেতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল, সেটা 6 আগস্ট বলছিল, চিনেন তো নাকি? যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে, আমিও মারা খাইতে হবে। এবার আসেন, আগামী 2 বছর পরে ইলেকশন হলো বা 3 বছর পরে ইলেকশন হলো, 5 বছর পরে ইলেকশন হলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই সহ্যকরণ করবে, আমাদেরকে আওয়ামী লীগও সহ্যকরণ করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বদলে যেতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারিক সাহেবকে দেখা যায় পুলিশ বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড কি? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি যদি গণ অভ্যুত্থানের পুরো সময়টা দেখি, প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো। প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো। একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড। দেখেন আপনি এই যে আপনার দেখেন, এটা আপনার কাছে খুব সার্কাজম মনে হইতেছে না? কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে, বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না,
যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। আমরা এই কালচারটা চেঞ্জ চাইছি, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না, ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কালচার ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে নাপিত কমিটির সভাপতি, হ্যাঁ এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে। এবার আসেন, আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি, এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন। সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো সত্যিকারের বিপদে ভারত। অনেকদিন ধরেই সেখানে চলছে জাতিগত দাঙ্গা। এই 7 রাজ্য কি আদৌ ভারতে থাকবে কিনা এই আলোচনা যখন তুঙ্গে, তখন আবারও সংঘাত আর হামলায় অশান্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য। প্রায় 1.5 বছর ধরে জাতিগত সংঘাতে উত্তাল শেষে তুলনামূলক শান্ত থাকলেও এক সপ্তাহে পরিস্থিতি আবার তলানিতে গিয়ে ঠেকেছে। এবার রীতিমতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মতো হামলার ঘটনা ঘটছে। চোখের ঘুম হারাম হয়ে গেছে রাজ্যটির আইন শৃঙ্খলা বাহিনীর। একে জঙ্গি হামলা বলে অভিহিত করেছে সেখানকার প্রশাসন। প্রশ্ন উঠেছে, বিদ্রোহীদের হাতে কিভাবে আসলো ড্রোন এবং মিসাইল? আর এই প্রশ্ন খুঁজতেই ঘুম হারাম নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাহিনীর। ড্রোন এবং মিসাইল অত্যন্ত স্পর্শকাতর অস্ত্র। সেভেন সিস্টার্সে এসব অস্ত্রের ব্যবহারকে সামনের দিনে অশুভ সংকেত হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। অনেকে আবার সেভেন সিস্টার্সে ভাঙনের ইঙ্গিত হিসেবেও একে মেলানোর চেষ্টা করছেন। চলতি মাসের শুরুর 2 দিনে কাংপোক্পি এবং পশ্চিম ইম্ফল জেলায় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় হতাহত হন বেশ কয়েকজন। আরো কয়েক জায়গায় হয় ড্রোন হামলা। তবে আতঙ্ক ছড়াচ্ছে বিদ্রোহীদের হাতে আসা নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। স্থানীয়ভাবে পরিবর্তন এনে নিজেদের তৈরি লঞ্চারে ছোড়া হচ্ছে দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র। বিদ্রোহীরা পরিবর্তন এনেছেন ক্ষেপণাস্ত্রের বিস্ফোরকেও। গত শুক্রবার বিকেলে বিষ্ণুপুর জেলার মৈরাঙে সাবেক মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেন সিংহের বাড়ির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এতে মৃত্যু হয় স্থানীয় এক পুরোহিতের। আহত হন আরো কয়েকজন। হামলার শিকার এসব এলাকা মৈতই অধ্যুষিত। মণিপুর সরকার এসব হামলার জন্য দায় দিচ্ছে কুকিদের। মৈতেইরা দাবিও করছে কুকিরাই এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পুলিশের দাবি, স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে। তবে কুকিদের পাল্টা দাবি, মেইতেই সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গলের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতেই এলাকায় আছড়ে পড়ে। ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছে রাজ্যটিতে। শুক্রবারের এই হামলার কয়েক ঘন্টা পরই ইম্ফলে মণিপুর রাইফেলসের হেডকোয়ার্টারে হামলা চালায় উত্তেজিত জনতা। অস্ত্র লুটপাটের চেষ্টা করলে তা ভণ্ডুল করে দেয় পুলিশ। আইন শৃঙ্খলার অবনতিতে শনিবার রাজ্য জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে মণিপুর সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের কুকি অধ্যুষিত বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। কুকি সংগঠনগুলির অভিযোগ, পুলিশ এবং মেইতেই সংগঠিতভাবে এলাকা দখলের অভিযানে নেমেছে। যদিও অভিযোগ উড়িয়ে মণিপুর পুলিশ দাবি করছে এর মধ্যেই 3টি জঙ্গি বাংকার ধ্বংস করা হয়েছে। সেগুলো কুকি জঙ্গিদের ডেরা বলেই দাবি পুলিশের। তবে চলমান অভিযানের মধ্যেই জিরিবাম জেলায় 2 গোষ্ঠীর বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত 5 জন। গোলাগুলির শব্দ ও হামলা পাল্টা হামলায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 2023 সালে মণিপুর হাইকোর্ট মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপরেই কুকি সহ স্থানীয় বেশ কয়েকটি গোষ্ঠী এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা। মণিপুরের আদিবাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জো সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে এখনো পর্যন্ত প্রায় 200 মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় 60,000 বাসিন্দা। পরবর্তী সময়ে ইম্ফল হাইকোর্ট ওই বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করলেও শান্তি ফেরেনি উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্যে। কারণ কুকিদের মনে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। মূলত সমতল এলাকার বাসিন্দা মেইতেইরা মণিপুরের বৃহত্তম জনগোষ্ঠী। অন্যদিকে আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ আছে, মরার উপর খরার ঘা। এই মুহূর্তে মরাটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার অনেক মরায় আছে সেভেন সিস্টার্স নিয়ে। সেভেন সিস্টার্সের খুবই অন্যতম একটা অঙ্গরাজ্য যেটা হচ্ছে আপনার মণিপুর। মণিপুরে চলছে এক ঘটনা, এর মাঝখানে আরও দুঃসংবাদ হচ্ছে খরার ঘা হচ্ছে চীনারা। সেভেন সিস্টার্সের একটা অংশে ঢুকে প্রায় 60 কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। অপরদিকে সেভেন সিস্টার্সে ভাঙন বা ফাটল ধরে গেছে বলেই বিশ্লেষকরা বলছেন। দীর্ঘদিন যাবৎ বিজেপি সরকারের যে রাজ্যগুলোর প্রতি যে নীতি, সেই নীতিতে আপনি পশ্চিমবঙ্গ দেখেন, মণিপুর দেখেন, আসাম দেখেন, ত্রিপুরা দেখেন, সকল জায়গার মধ্যেই কিন্তু একটা ফাটল আছে, আভ্যন্তরীণ কোন্দল আছে। বিজেপি সেখানে খুব বেশি সুবিধাও করতে পারছে না। আমরা যখন নিউজটি করছি, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গত কয়েকদিন যাবৎ। ড্রোন এবং রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ফলে সেখানে অনেকেই আপনার মৃত্যুবরণ করেছেন। আর এই সকল কিছুর পর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, গভর্নর
লক্ষণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয়বারের মতন রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আপনার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গ নিয়ে গভর্নরের সাথে জরুরি বৈঠক করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন বলছে, আপনার গত বছরের মে মাসে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ আপনার যেই অবস্থান আছে, আমরা যদি দেখি রাজনৈতিক দলগুলোর, মেইতি সম্প্রদায় এবং কুকি জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়েছিল। ফলে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর সম্প্রতি 1 সেপ্টেম্বর মণিপুরে প্রথম ড্রোন হামলা হয়েছে, যেখানে ইস্পল পশ্চিম জেলার কোক্রো গ্রামের কাছে ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পরের দিন আপনার সেনজাম চিরাং এলাকায় আবারও ড্রোন হামলা ঘটেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় মণিপুরের জিরজাম এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সময়ে 5 জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না বলেও জানা গিয়েছে। আপনার এখন মণিপুরের যেই মুখ্যমন্ত্রী আছেন সে হচ্ছে বিজেপি ঘেঁষা বা বিজেপির সমর্থনপুষ্ট একজন যিনি নেতা আপনার এই মুহূর্তে মণিপুরকে শাসন করছেন। আর তার এই শাসন আমলেই আপনার যত বড় ঝামেলা বিজেপি দেখছে বা ভারত দেখছে এর আগে কিন্তু দেখে নাই। বিশেষ করে ভারতের যেই রাজ্যেই বিজেপি আখড়া গাড়া বসছে সেই রাজ্যেই নানান ঝামেলা চলছে। এখন এই মণিপুরের জনগণের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা হচ্ছে তারা আপনার এই 7 সিস্টার্স থেকে বের হয়ে যাবে, তারা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে একটা স্বাধীন দেশের মর্যাদা চায়, যেটা বিজেপি দিচ্ছে না। যেমন অনেকটা চীন ধরেন তাইওয়ানকে একই কায়দায় আটকায় রাখছে। এর মাঝখানে আরও দুঃসংবাদ হচ্ছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে 7 সিস্টার্সের 60 কিলোমিটারের ভেতর ঢুকে পড়েছে ওদিক দিয়ে চীনা সেনারা। তথ্যসূত্র অনুযায়ী আপনার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত হচ্ছে অরুণাচল প্রদেশ। সেই অরুণাচল প্রদেশের ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে অবস্থান করছে এই মুহূর্তে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় তারা ক্যাম্পও গেড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। দেশটির সংবাদ মাধ্যম বলছে যে কাপাপু এলাকার কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝাই যায় সেখানে চীনা সেনারা অনুপ্রবেশ করেছে। আপনার পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনের সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করছে বলে জানা গেছে। তো এখন যতটুকু বোঝা যাচ্ছে 7 সিস্টার্সের মধ্যে একটা উত্তেজনা চলছে। দীর্ঘদিন যাবৎ যেই মানে আভ্যন্তরীণ ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কিন্তু এখন সবগুলো আপনার সামনে এসেছে। কি মনে হয় যে বিজেপি সরকার কি আসলে তাদের এই 7 সিস্টার্সকে ধরে রাখতে পারবে? আমার মনে হয় পারবে না। এবার এটা সপক্ষ দুইটা যুক্তি দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই। আপনি মালদ্বীপ বলেন, খারাপ অবস্থা; নেপাল খারাপ অবস্থা; ভুটান খারাপ অবস্থা; মিয়ানমার খারাপ অবস্থা; বাংলাদেশ খারাপ অবস্থা; চীন খারাপ অবস্থা; পাকিস্তান খারাপ অবস্থা। যারা আশেপাশে বসবাসকারী মেইন দেশগুলো আছে তাদের কারোর সাথে ভারতের কিন্তু সুসম্পর্ক নেই। আর এই যে 7 সিস্টার্সের মধ্যে উত্তেজনা, সেখানে ভারতের রাজ্য সরকার বলছে যে কিভাবে এত পরিমাণ অস্ত্র সেখানে আপনার ঢুকার সুযোগ হচ্ছে। তো এরকম নানান বক্তব্যের কারণে যতটুকু বোঝা যাচ্ছে যে বহিরাগত কিছু তো প্ল্যানিং আছেই। বিশেষ করে চীন হয়তো সেখানে শক্ত ভূমিকা রাখছে, এর পাশাপাশি হয়তো আর অন্যান্য ষড়যন্ত্র থাকতে পারে। 7 সিস্টার্স টুডে টুমরো এটা কিন্তু ভেঙে যাবে। আর এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত ভেঙে খান খান হয়ে যাবে। দেখা যাক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।